সবাইকে সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। অনলাইনে টাকা কামানোর 5টা নতুন পদ্ধতি, আর্ন মানি অনলাইন 2023, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। অনলাইনে টাকা কামানোর 5টা নতুন পদ্ধতি কি কি আছে এটা আমরা বোঝার চেষ্টা করবো নীল নাফিসের এই ভিডিওটা দেখে। এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ভিডিওটা আমরা রিভিউ করবো আজকে, দেখার চেষ্টা করবো এই ভিডিওতে নীল নাফিস কি বলছে। ভিডিওটা দেখার আগে আমি খুবই এক্সাইটেড এই ভিডিওটা দেখার জন্য, তার কারণ নীল আমাদের স্টুডেন্ট বেসিক জার্নালের, এবং ওর রিসেন্ট গ্রোথটা আমি দেখেছি। ও প্রথমে 2 সেন্টস পডকাস্টে আসলো, ওই পডকাস্টটা অনেক পপুলার হয়ে গেল, তারপরে ও নিজের ইউটিউব চ্যানেল খুললো, ইউটিউব চ্যানেলটা বেশ ভালো গ্রো করা শুরু করলো। এবং কেন গ্রো করতেছে অনেকাংশেই বোঝা যায়, তাই না? আপনারা দেখছেন যে এই ভিডিও টাইটেলের ভিতরে দেওয়া আর্ন মানি অনলাইন 2023 এমন ভাবে দেওয়া যে বোঝাই যাচ্ছে ও আর্ন মানি অনলাইন এটা লিখে যদি কেউ গুগল করে বা ইউটিউবে সার্চ করে, ওই সার্চের রেজাল্টেও আসতে চাচ্ছে। এটার জন্যই ও আর্ন মানি অনলাইন এটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করেছে, যেটা খুব স্মার্ট একটা জিনিস। এবং ওর সাথে আমার দেখা হয়েছে লাস্ট টাইম যখন বাংলাদেশে গিয়েছি। বেশ ভালো একটা ছেলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আমরা দেখি নীল কি বলছে এই ভিডিওতে। আপনি ফুল টাইম জব করার পরেও যদি স্যাটিসফাইড না থাকেন, তাহলে আপনার বুঝে নিতে হবে আপনি পিছিয়ে যাচ্ছেন। কথাগুলো কঠিন লাগতে পারে, বাট এটাই বাস্তবতা। আজকে আমি আপনাদের এমন 5টি উপায় বলবো যে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় বা একটি ফুল টাইম জব করা অবস্থায় করতে পারবেন সাইডে, এবং ইজিলি এখান থেকে 50,000 থেকে 1 লাখ টাকার মতো আর্ন করতে পারবেন। বা আপনি যদি এটা 100% পারফেক্টলি এক্সিকিউট করতে পারেন, তাহলে তার চেয়ে বেশিও অনেক আর্ন করতে পারবেন। আমি আপনাকে বলবো না একটা এক্সেল শিটে বসে বসে ডেটা এন্ট্রি করতে বা মাইক্রো ওয়ার্কার্সের মতো জায়গায় যে ঘন্টা পর ঘন্টা ডেটা এন্ট্রি কোনো কাজ করতে। সো এরকম ছোটখাটো জিনিস যেখানে আপনাকে বলবে মোবাইলে অ্যাড দেখে টাকা কামানো যায়, ডাটা এন্ট্রি করে টাকা কামানো যায়, এগুলো থেকে সবসময় নিজেকে দূরে রাখবেন আর এরকম রিয়েল জবগুলোর দিকে লুক আউট করবেন। এটা দেখে আপনার কাছে প্রথমে অনেক ইন্টারেস্টিং লাগলেও লং রানে আপনি 100% পৌঁছাবেন। এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে এমন একটি সাইড ইনকামের পদ্ধতি বলবো যা আগে আমার মনে হয় না কোনো বাংলাদেশি ইউটিউবার বলেছে আপনাদেরকে। সো ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আর কথা না বাড়িয়ে লেটস গেট ইনটু ইট। নাইস হুক। আমি ভিডিওর শেষ পর্যন্ত দেখতে খুবই আগ্রহী। ডেটা এন্ট্রির ব্যাপারে ও যে কথাটা বলছে এটার সাথে আমি 100% একমত। আমি আপনাদের একটা জিনিস খুব সিম্পলি বোঝায় বলি, এমন যদি কোনো স্কিল থাকে যে স্কিলটা আমি একটা বাচ্চাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে শিখায় ফেলতে পারবো বাচ্চাটার কোনো প্রায়র নলেজ ছাড়া, তাহলে ওটা আসলে স্কিলের মধ্যে পড়ে না। ফর এক্সাম্পল, ডেটা এন্ট্রিতে সাধারণত আমরা কি ধরনের কাজকর্ম দেখি? আমার 100 ফ্যাশন হাউসের ফোন নাম্বার আর ইমেল দরকার, তুমি যাও গুগল করে বের করে আমাকে লিস্টে সাজায় দাও। এটা একটা ডেটা এন্ট্রির কাজের এক্সাম্পল। অথবা আমরা আরেকটা এক্সাম্পল চিন্তা করতে পারি যে আমার ফেসবুক পেজ দরকার এমন সব কোম্পানির যাদের একটা হেয়ার সেলুন আছে নটিংহামে। এই ধরনের কাজকর্মগুলা আসলে শিখানোর কিছু নেই, খুব বেসিক কাজকর্ম। বা আমি বলতে পারি এই গুগল শিটটা ফিল আউট করতে হবে, এই গুগল ডকের মধ্যে কিছু ইনফরমেশন আছে, এটা পড়বা, তারপর ওটার মধ্যে থেকে এই কি ইনফরমেশনগুলো নিয়ে তুমি গুগল শিটটা ফিল আউট করবা বা এক্সেলটা ফিল আউট করবা। ডেটা এন্ট্রির বেশিরভাগ কাজ আসলে শিখানোর কিছু নেই, খুব বেসিক জিনিস, জাস্ট লেবার টাইপ কাজ, লং কাজ, বোরিং কাজ, বাট স্কিলফুল কাজ না। তো যেই জিনিস আমি একটা বাচ্চাকে 10 মিনিট 20 মিনিট 30 মিনিটের মধ্যে শিখায় ফেলতে পারবো, ওইটা আসলে স্কিলের মধ্যে পড়ে না। যে কারণে আমাকে যখন কেউ বলে যে ভাই আমি টাইপিং পারি, আমার কি অনলাইনে কোনো কাজকর্ম করা উচিত, এই কথাটা আসলে কোনো মানে নেই, কারণ টাইপিং আসলে কোনো স্কিলের মধ্যে পড়ে না। 40 বছর আগে যখন কম্পিউটার প্রথম আসছে তখন টাইপিং একটা স্কিল ছিল। তখন যারা সাংবাদিক হইতো তাদের টাইপিং এর কোর্স করতে হইতো। টাইপিং তখন একটা বিশাল ব্যাপার ছিল, কোয়ার্টি কিবোর্ড একটা বিশাল ব্যাপার ছিল। এখন আর ওই বিশাল ব্যাপার নাই। এখন টাইপিং কোনো স্কিলের মধ্যে পড়ে না। যে জিনিস একটা বাচ্চা তার মোবাইলে রেগুলারলি করতেছে, মোবাইলে টাইপ করতেছে 2 হাত দিয়ে 1 হাত দিয়ে খুব আরাম করে, ওই জিনিসকে যদি আপনি মনে করেন আপনার স্কিল, তাহলে আপনার মধ্যে সমস্যা আছে। ডেটা এন্ট্রি টাইপ কাজকর্ম থেকে যত দূরে থাকা যায় তত আসলে ভালো। ভিডিও ফেরত যাওয়া যায়। প্রথম পদ্ধতি, অটোমেটেড ইউটিউব চ্যানেল। আমি যদি আপনাকে বলি আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলে টাকা কামাতে পারবেন, বাট আপনার ক্যামেরার সামনে এসে নিজের চেহারাটাও দেখানো লাগবে না, তাহলে আপনার রিয়াকশন কি হবে? এই কাজটা করতে জাস্ট আপনার 3টে জিনিস লাগবে, সেটা হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট, ভয়েস ওভার এবং ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং নিয়ে পরে কথা বলছি, আগে আমরা শুরু করি স্ক্রিপ্টিং দিয়ে। আশা করি আপনারা সবাই চ্যাটজিপিটির ব্যাপারে জানেন। আপনারা যদি জাস্ট chatgpt.com-এ সেখানে যদি লেখেন রাইট মি আ স্ক্রিপ্ট অন দিস টপিক, দেখবেন চ্যাটজিপিটি আপনাকে সুন্দর একটি স্ক্রিপ্টের আউটপুট দিয়ে দিয়েছে। এরপরে জাস্ট আপনারা কিছু ওয়ার্ডস নিজেদের মতো এদিক সেদিক চেঞ্জ করার পরে দেখবেন একটি ফাইনালি পারফেক্ট স্ক্রিপ্ট পাচ্ছেন। আপনাদেরকে আমি আরেকটা পার্সোনাল হ্যাক বলি, আপনারা যে টপিক নিয়ে ইউটিউব ভিডিও বানাতে চাচ্ছেন সেই টপিক নিয়ে যদি আপনারা গুগলে সার্চ করেন, তাহলে দেখবেন কতগুলো আর্টিকেল পেতে পারেন। সেই গুগল থেকে আর্টিকেলগুলোতে ঢোকার পরে আপনারা যদি আর্টিকেলগুলো চ্যাটজিপিটিকে যে বলেন এটা রিরাইট করে একটা ইউটিউব স্ক্রিপ্ট বানিয়ে দাও, সে তাও দিতে পারে। বাট যদি আপনি চান চ্যাটজিপিটির কাছে যাবেন না, তাহলে সেই আর্টিকেলগুলো আপনি জাস্ট একটু শব্দ চেঞ্জ করে আপনি ওইটা দিয়েও একটা ইউটিউব ভিডিও বানিয়ে ফেলতে পারেন। এই চলে গেল আপনার স্ক্রিপ্টের ঝামেলা। এরপরে আসে আপনার ভয়েস ওভারের কেস। ভয়েস ওভার কিন্তু আপনি যে কোনো একটা মোবাইল ফোন দিয়ে একটা ভয়েস ওভার রেকর্ড করে ফেলতে পারেন। আপনারা যদি ভিডিও ইংলিশে বানাতে চান, তাহলে 11 ল্যাবস এর মতো অনেক এআই সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনারা ইংলিশের ভয়েস ওভার পেতে পারেন। আর অটোমেটেড চ্যানেলের লাভ কি জানেন? আপনি যদি চান নিজে ভয়েস ওভার দিবেন না, তাতে কোনো প্রবলেম নেই। আপনি অলওয়েজ অন্য কাউকে হায়ার করতে পারেন বা আপনাদের কোলাবোরেশনের মধ্যে একটা সিস্টেম করে ফেলতে পারেন যেখানে অন্য কেউ ভয়েস ওভার দিয়ে দিতে পারে। এখানে আপনার উপর চ্যানেলটা ডিপেন্ডেন্ট না, আপনি পুরো জিনিসটাকে আরেকজনকে দিয়ে আউটসোর্স করে অটোমেট করে চালাতে পারবেন। লাস্টে যেটা আসে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং শুনে আপনারা
আপনারা ঘাবড়াবেন না। ভিডিও এডিটিং এর আসলে তেমন কমপ্লেক্স কোনো কিছু নাই অটোমেটেড ইউটিউব চ্যানেলে। আপনারা জাস্ট canva.com এ যে অনেকগুলো প্রিমেড ভিডিও স্যাম্পলস পাবেন, সেখানেও যদি জাস্ট ভয়েস ওভার বসিয়ে দেন তাহলে দেখবেন ভিডিও হয়ে গেছে। বা আপনারা যদি চান আর একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করবেন, জাস্ট ইউটিউবে যে যদি প্রিমিয়ার প্রোর কিছু বেসিক টিউটোরিয়ালস দেখেন আর pexels.com থেকে স্টক ফুটেজ নিয়ে বসিয়ে দেন, জাস্ট ভয়েস ওভার আর স্টক ফুটেজ দিয়ে আপনি একটা অটোমেটেড ইউটিউব চ্যানেল খুলে ফেলতে পারবেন। ইউটিউব অটোমেটেড চ্যানেল আবার কিন্তু দুই রকমের হয়, একটা হয় ফিড বেসড, একটা সার্চ বেসড। সার্চ বেসড মানে হচ্ছে কি, ধরেন আপনাদের যদি আমি একটা এক্সাম্পল দিই, হাউ টু শাট ডাউন ইয়ার কম্পিউটার, মানে কম্পিউটার কিভাবে বন্ধ করবেন। এই জিনিসটা কিন্তু যদি আপনাদের ইউটিউব ফিডে আসেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনি দেখতেন না। বাট অন্যদিকে দেখেন আমার যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আপনারা সার্চ করে দেখেননি, এই ভিডিওটা আপনাদের ফিডে আসছে, এরপর আপনারা এটা ক্লিক করে দেখেছেন। সো এইভাবে আপনাদের ফিগার আউট করা লাগবে আসলে কি আপনারা সার্চ বেসড ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন নাকি আপনারা চাচ্ছেন হচ্ছে কি এটা ফিড বেসড চ্যানেল খুলতে। দ্বিতীয় পদ্ধতিতে যাওয়ার আগে ফার্স্ট পদ্ধতিটা নিয়ে একটু কথা বলি। আনফরচুনেটলি আই ডোন্ট থিঙ্ক দিস উইল ওয়ার্ক ইন বাংলাদেশ। কোনোভাবেই এই জিনিস লং লাস্টিং হবে না, তার কারণ যেই জিনিস একটা কমোডিটি, ওই জিনিসের লং টার্ম ভ্যালু থাকে না। ও যে পদ্ধতিটার কথা বললো নীল, যে আমি ফার্স্টে ChatGPT বা গুগল বার্ডে যাব, ওখান থেকে আমি স্ক্রিপ্ট বানাবো, এরপর আমি 11 ল্যাবসে যাব, ওখান থেকে আমি অডিও নিব অথবা আমি নিজে অডিও রেকর্ড করে বসাবো, তারপরে ও বলছে ক্যানভা বা পিক্সেলসে যে স্টক ফুটেজ নামাইতে। বাট এই দুটো যেহেতু আমি এআই দিয়ে করতেছি, থার্ডটাও এআই দিয়ে করতে সমস্যা কি, আমি সিনথেসিয়া টাইপ কোথাও গেলাম, ওইখানে এই স্ক্রিপ্টার এই অডিও দিলাম এবং ওখান থেকে রেডি ভিডিও ডাউনলোড করে ফেললাম, সমস্যা আছে নাই? বাকি দুইটা এআই দিয়ে করতেছি, থার্ডটা এআই দিয়ে করতে সমস্যা কি? যাও, ওর মতো করেই করলাম আমি ক্যানভা বা পিক্সেলস দিয়েই করলাম, আমার থার্ড স্টেপ আমি এআই দিয়ে করলাম না। আপনারা বুঝতেই পারতেছেন এইভাবে দিনে 1000-2000 ভিডিও বানানো সম্ভব, এবং যেই জিনিসের সাপ্লাই এত বেশি হয় ওই জিনিসের সাধারণত ডিমান্ড আস্তে আস্তে কমে। এবং ও যে পদ্ধতিটার কথা বলে এভাবে ভিডিও বানানো যাবে না আমি বলতেছি না, বাট এই ধরনের ভিডিও মানুষ বেশি দিন দেখবে না। অলরেডি আমরা দেখতেছি এআই এর ভিডিও কনজাম্পশন কিন্তু অনেক ক্ষেত্রেই কমে গেছে। শুধু এআই এর ভিডিও কনজাম্পশন না, আপনারা ChatGPT-র ইউজার বেস কমছে, গুগল বার্ডের ইউজার বেস কমছে। যে হাইপটা ছিল এআই এর বছরের শুরুর দিকে, ওটা আস্তে আস্তে নর্মালাইজ হয়ে গেছে, ডাই ডাউন হয়নি, নর্মালাইজ হয়ে গেছে। এবং আপনাদের খুব কমন সেন্স দিয়ে এটা বুঝতে পারা উচিত যে আমি ChatGPT দিয়ে একটা স্ক্রিপ্ট লেখাবো, ওই স্ক্রিপ্টটা 11 ল্যাবস দিয়ে পড়ায় ফেলে আমি ওটার একটা তাড়াতাড়ি ভিডিও বানাই ইউটিউবে পাবলিশ করে দিব। ওই ভিডিওটা যেই মানুষটা দেখবে, যে এন্ড কনজিউমার যে ভিডিওটা দেখবে, সে ওই সেম ফিলটা পাবে না, কারণ এটা একটা লো কোয়ালিটি প্রোডাক্ট কম্পেয়ার টু সে যদি একটা ভালো ওয়েল রিসার্চড, ওয়েল ডিফাইন্ড, ওয়েল এডিটেড ভিডিও দেখতো। ফেসলেস ইউটিউব ভিডিও কি নাই দুনিয়ায়? আছে। ফেসলেস ইউটিউব চ্যানেল কি নাই যারা অনেক ভালো করতেছে? ডকুমেন্টারি চ্যানেলে মানুষ চেহারা দেখায় না, বিভিন্ন কেস স্টাডি টাইপ চ্যানেলে মানুষকে চেহারা দেখায় না, ইংরেজি চ্যানেলগুলোর কথা বলতেছি আমি, বা ধরেন বিভিন্ন রিসার্চ বেসড আর্টিকেলকে ভিডিওতে কনভার্ট করা ভিডিও ইউটিউবে অনেক আছে যেগুলো আমরা নিয়মিত দেখি, ওগুলায় মানুষের চেহারা দেখায় না। বাট তারপরেও আমাদের ওই ভিডিওগুলো দেখতে কোনো সমস্যা হয় না, কারণ যদিও ওগুলো আমরা মানুষের চেহারা দেখতেছি না, ওগুলো ওয়েল রিসার্চ ভিডিও। হ্যাঁ, মানুষের চেহারা নাই, বাট ব্যাকগ্রাউন্ডের রিসার্চ আছে, প্রপার রিসার্চ, ট্রাস্ট করার মতো রিসার্চ। বাট ও যে পদ্ধতিটা বলতেছে, ওই পদ্ধতিতে যেই ভিডিওটা আউটপুট হিসেবে আসবে, সেই ভিডিওটা একটা ভালো প্রোডাক্ট না। তো ওইটা যখন একটা কনজিউমার দেখবে, তার ওই চ্যানেলটার সাথে কোনো কানেকশন হবে না, ওই চ্যানেলটাকে সে ট্রাস্টও করবে না, ওই ভিডিওগুলোকেও সে ট্রাস্ট করবে না। তো ওই অ্যাঙ্গেলে ওটা ভালো পারফর্ম করবে না লং টার্মে। এবং কমোডিটি অ্যাঙ্গেলে যে জিনিস সবাই করতে পারে, ওই জিনিসের আসলে তেমন কোনো ভ্যালু নেই। এই জিনিস সবাই করতে পারে, এই জিনিস যেহেতু সবাই করতে পারে, ওই জিনিসের লং টার্মে ভ্যালু থাকবে না বলে আমার মনে হয়। তো আমি বলবো ফেসলেস ইউটিউব চ্যানেল কোনো সমস্যা নেই, চেহারা না দেখালে কোনো সমস্যা নেই, বাট রিসার্চ নিজের হওয়া উচিত, স্ক্রিপ্ট নিজের হওয়া উচিত, নিজের অ্যাঙ্গেল থাকা উচিত। জাস্ট গুগলে একটা জিনিস পাইছি, ওটা আমি রিডিং করলাম, তারপর ওটার উপর কিছু স্টক ফুটেজ বসে ইউটিউবে পাবলিশ করে দিলাম, ডোন্ট ডু দ্যাট। ওটা কোনো কাজের মধ্যে পড়ে না। ওই জিনিস করে আপনি লং টার্মে ভালো করতে পারবেন না, এবং ওই জিনিস করে আপনি আনন্দও পাবেন না, কারণ আপনি ভালো কিছু করতেছেন না, একটা সুন্দর প্রোডাক্ট আপনি দুনিয়াকে দিচ্ছেন না। সেকেন্ড মেথডটা দেখি, ফ্লিপিং আইটেমস। সহজ ভাষায় কোনো জিনিসকে কম দামে কিনে তাকে একটু পলিশিং করে রিফার্বিশ করে আবার সেল করে দেওয়াকে আমরা বলতে পারি ফ্লিপিং আইটেমস। ফ্লিপিং আইটেমস বেসিক্যালি সারা জীবন আপনি ব্যবসা বলতে যা বুঝছেন ওটাকেই ফ্লিপিং আইটেমস বলে। আমি চাষির কাছ থেকে কমলা কিনলাম, তারপর আমি কারণ বাজারে এসে কমলা বেচলাম, এটা আসলে আমি কমলাটাকে ফ্লিপ করলাম। ইংরেজিতে ফ্লিপিং আইটেমস বললে অনেক ভালো শোনায়, কমলা 10 টাকায় কিনে 15 টাকায় বেচে দিছি, ওটা বললে অত ভালো, অত ফ্যান্সি শোনায় না, বাট জিনিস আসলে সেমই, কমলা ফ্লিপ করতেছি আমি ওখানে। হেয়ার ক্লিপ, চুলে ক্লিপ বিক্রি করে প্রফিট মার্জিনে, মানে সেকেন্ড হ্যান্ড ক্লিপ বিক্রি করে সেটাকে প্রফিটে বিক্রি করে, বুঝতে পারছেন জিনিসটা? এরপর ওই প্রফিট দিয়ে সে আরেকটি জিনিস কিনে, এরকম করতে 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 সে লাস্ট মোমেন্টে যে একটি গাড়ি কিনে ফেলে, না যেটা বাড়ি কিনে ফেলে, আমার ঠিক মনে নেই, বাট আপনারা যদি জিনিসটাকে ইমাজিন করেন, একটা ক্লিপ থেকে সে বাড়িতে চলে গেছে, জিনিসটা কিন্তু এত স্মুথ না। কিন্তু আমরা যদি এই রোড ম্যাপটা অ্যানালাইজ করে বুঝার পরে আমরা এই জিনিসটাকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, আর যদি আমরা 100% ভাবে এটাকে এক্সিকিউট করতে পারি, তাহলে আমার মনে হয় এটার একটি ব্রাইট ফিউচার আছে। আপনাদেরকে আমি সহজ এক্সাম্পল দিই, গ্যারেভির আমি বিশাল বড় ফ্যান বয়। বিদেশে কি হয়, মনোজন শনি রবিবার যেটা তাদের উইকেন্ড, সেখানে তারা গ্যারেজে এসে তাদের বাসার পুরান জিনিস অনেকে বিক্রি করে। তো গ্যারেভি যা করে, সেই গ্যারেজ সেলগুলোতে যায়, পুরান জিনিসগুলো কিনে
কেনার পরে সে কিন্তু সব আইটেম কিনে না, সে দেখে কোন কোন জিনিসগুলোর ইবেতে বা অ্যামাজনে দাম বেশি, সেই জিনিসগুলো কেনার পরে এগুলো আবার ইবে বা অ্যামাজনে বিক্রি করে দেয়। কিন্তু এগুলো করার জন্য আপনার নলেজ থাকা লাগবে, মার্কেট রিসার্চ করে রাখা লাগবে কোন জিনিসগুলোর দাম একটু বেশি থাকতে পারে আর গ্যারেজ সেলের দামটা কি অ্যাপ্রোপ্রিয়েট নাকি। কিন্তু বাংলাদেশে না আছে গ্যারেজ সেল, না আছে ইবে অ্যামাজন, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? কিন্তু বাংলাদেশে কিন্তু ফেসবুক গ্রুপ আছে। যেমন আমি ওদিন একটা ফেসবুকে গ্রুপ দেখছিলাম, গ্রুপটার নাম রিসাইকেল বিন। গ্রুপের কিন্তু আমার কোনো স্পন্সরশিপ কিছু না, বাট এরকম অনেক গ্রুপ আছে, আমার মাথায় জাস্ট এটা আসলে রিসাইকেল বিন, যেটা আমি বললাম। রিসাইকেল বিন আমি দেখছিলাম অনেক পুরান সোফা, ফ্রিজ, এসি অনেক কিছু মানুষজন বিক্রি করে দিচ্ছে। কিন্তু মজার কথা হচ্ছে মার্কেট প্লেস থেকে অনেক কম দামে এইসব গ্রুপগুলো থেকে বিক্রি হচ্ছে। আপনারা যদি এরকম পিসির গেমিং হার্ডওয়্যার গ্রুপগুলোতে ঢুকেন, দেখবেন গ্রাফিক্স কার্ডের দাম খুব কমে এখানে বিক্রি হয়, সেটা আপনারা কিনে ফেসবুক মার্কেট প্লেসেই সেটা প্রফিটে সেল করে দিতে পারেন। বা আপনারা যদি বিক্রয়.com এর মতো অন্য যেসব ওয়েবসাইট আছে যেখানে সেকেন্ড হ্যান্ড জিনিস সেল করা যায়, সেখানে আপনারা সেল করে দিতে পারেন। কিন্তু এই জিনিসগুলো কিন্তু সবার জন্য না, এগুলো করার জন্য আমরা খুব মার্কেট রিসার্চ করা লাগবে, আপনার বোঝা লাগবে যে আসলে কোন জিনিসটা কোন দামে কেনার পরে কোনটা বা বিক্রি করা যাবে। আপনার সবসময় মাথায় রাখা লাগবে কোনো কিছু কিন্তু আপনি কমে কিনে বেশি দামে বিক্রি করতে যে কাউকে যেন প্রতারিত না করেন। আপনাদের এনাফ হোমওয়ার্ক করা লাগবে মার্কেট রিসার্চের উপরে, যেন আপনারা বুঝতে পারেন আসলে মার্কেটের কোন দামটা অ্যাপ্রোপ্রিয়েট, আপনারা যেন মার্কেট ওই দাম থেকে একটু কমে কিনতে পারেন। তাই আপনার চোখ বাজ পাখির মতো রাখা লাগবে, আপনার দেখা লাগবে কোন ফেসবুক কমিউনিটিতে কখন কোন জিনিস মার্কেট প্রাইস থেকে একটু কমে বিক্রি হচ্ছে, সাথে সাথে আপনার সেটা কিনে ফেলা লাগবে। 2-3টা আইটেম আপনার কেনা বেচার পরে ইউ উইল গেট দ্য আইডিয়া অফ ইট। আই ডোন্ট থিঙ্ক এটা খুব একটা ভালো সাজেশন, তার কারণ আপনি জিনিসটা চিন্তা করেন নর্মালি আমার গোল যদি হয় আমি মাসে 50,000 থেকে 1 লাখ টাকা এক্সট্রা কামাবো, যেটা ভিডিওর ইন্ট্রোতে নীল বলতেছিল, এটা যদি আমার গোল হয় একটা ফেসবুক গ্রুপে আমি গেলাম, সেই ফেসবুক গ্রুপে আপনি যখন র্যান্ডম প্রোডাক্ট র্যান্ডম মানুষের কাছে বিভিন্ন জনরার প্রোডাক্ট বেচতেছেন তখন কোনো ব্র্যান্ড লয়্যালটি হয় না। আমি সহজ করে বলি, মনে করেন এই সাজেশন আমি নিলাম, এখন আমি ফেসবুক গ্রুপ ঘাটা শুরু করলাম, ফেসবুক গ্রুপ ঘেটে একটা সোফা পাইলাম, যে সোফাটার দাম 5,000 টাকা। তো আমি সোফাটা কিনলাম, কিনে বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে এসে সোফাটা মুছে টুছে আবার ছবি তুললাম, ছবি তুলে বিক্রয়.com-এ দিলাম আর বিভিন্ন অন্যান্য ফেসবুক গ্রুপে দিলাম, ফেসবুক মার্কেট প্লেসে দিলাম, 7,000 টাকায় আমার 2,000 টাকা লাভ হবে যদি বিক্রি করতে পারি। তো ফেসবুক মার্কেট প্লেস বিক্রয়.com কারা দেখতেছে বাংলাদেশে? যারা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনতে চায়। কারা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনতে চায়? সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট তারা কিনতে চায় যারা ভ্যালু কাস্টমার। সো এরা ফার্স্ট হ্যান্ড প্রোডাক্ট কেনার মতো টাকা খরচ করতে রাজি না, এই কারণে এরা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনতেছে, তাই না? যারা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনতেছে বিক্রয়.com-এ যে ফেসবুকের মার্কেট প্লেস থেকে সে আমার ওই সোফার অ্যাডটা দেখতেছে, তারা অলরেডি এই রিসার্চের মেন্টালিটিতে আছে যে আমি সবচেয়ে কমে আমার প্রোডাক্ট চাই, কারণ আমি যদি বেশি দামে কিনতে পারতাম তাহলে তো আমি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের মধ্যেই ঢুকতাম না। এমনিতেই বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, এশিয়ান এবং সাবকন্টিনেন্ট মার্কেট সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট পছন্দ করে না। সো ওই কাস্টমারগুলাকে আমি কনভিন্স করতেছি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের একটা বেটার ভার্সন আমার কাছ থেকে কিনতে, যখন সে অলরেডি একটা রিসার্চের মাইন্ডে আছে, তার কারণ সে সবচেয়ে কম দামের প্রোডাক্টটা খুঁজতে চায়। এর একটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা এই বিজনেস মডেলটাকে খুব ডিফিকাল্ট বানায় দিবে। আরেকটা অ্যাঙ্গেল আছে, সেটা হলো মনে করেন আমি সোফা বেচছি 7,000 টাকায়, নেক্সট কি আমি এখন আবার সোফা কিনবো নাকি আমি এখন টিভি কিনবো? যদি আমি সেকেন্ড আরেকটা সোফা কিনতে চাই তাইলে আমার আবার অনেক ফেসবুকে সময় কাটাইতে হবে, আমার অনেক, ফেসবুক ছাড়া বাংলাদেশে আর কোনো এরকম জায়গা আসলে নাই। ও যেভাবে বললো যে গ্যারেজ সেল আছে আমেরিকায় বা ইউরোপে, কার বুট সেল হয়, ওটা বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক গ্রুপে ভরসা। ফেসবুক গ্রুপে কি এবার আমি আরেকটা সোফা কেনার চেষ্টা করবো নাকি আমি অন্য কিছু কেনার চেষ্টা করবো? যদি আমি অন্য কিছু কেনার চেষ্টা করি তাহলে আমার কখনোই কোনো এক্সিস্টিং কাস্টমার বেস হবে না, কারণ আমি সোফাও বেচি, আমি টিভিও বেচি, যখন যেটা পাই ওটা আমি কিনি, তারপর আমি একটু বেশি দামে বেচি। আমার কোনো এক্সিস্টিং ফ্যান বেস হবে না যাদেরকে আমি রিকারিং কাস্টমার বানাইতে পারবো, যারা সেকেন্ড আরেকটা কিনবে বা ওর রিভিউ দেখে আরেকজন কিনবে। কারণ একজন একটা সোফা কিনছে, সে রিভিউ দিছে, ওই রিভিউ দেখে আমি টিভি কিনবো, জিনিসটা তো হইলো না, তাই না? সো যদি আমি আরেকটা সোফা কিনতে চাই তাহলে আবার আমার মার্কেট পুল ছোট হয়ে যায়। মাসে কয়টা সোফাই বা আসে ফেসবুক গ্রুপে? 10টা সোফা আসলো, ধরেন কথার কথা 10টাই আমি কিনলাম, কথার কথা 10টার প্রত্যেকটাই আমি 2,000 টাকা প্রফিটে বেচলাম, তাও আমার লাভ হলো 20,000 টাকা। ওই 20,000 টাকা লাভের জন্য আমার অ্যাটলিস্ট দিনে 5-6 ঘন্টা সময় দিতে হবে, প্রোডাক্ট আনতে হবে, নিতে হবে, প্রোডাক্টের একটা ডেলিভারির ঝামেলা আছে, লজিস্টিক্যালি খুব একটা ভালো জিনিস হচ্ছে না এটা। ও যে গ্যারি ভেইনারচাকের এক্সাম্পলটা দিছে, গ্যারি ভেইনারচাক প্রোডাক্ট ফ্লিপ করে না, গ্যারি ভেইনারচাক যে জিনিসটা করে সেটা হলো ও বিভিন্ন গ্যারেজ সেলে যায়, খুঁজে বের করার চেষ্টা করে এমন প্রোডাক্ট যেটার একটা হয় অ্যান্টিক ভ্যালু আছে অথবা একটা রিসেলিং ভ্যালু এই জন্য আছে, তার কারণ ওইটা একটা কালেক্টেবল টাইপ জিনিস, তারপরে ওইটা ইবেতে নিয়ে অ্যামাজনে নিয়ে বিক্রি করার চেষ্টা করে। ইবে অ্যামাজন এবং বিক্রয়.com সেম না। ইবে অ্যামাজনে কালেক্টররা যায় আইটেমস খুঁজতে, অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল কনজিউমাররা যায় প্রোডাক্ট খুঁজতে। বিক্রয়.com-এ তারা যায় যারা সেকেন্ড হ্যান্ড সবচেয়ে কম দামি প্রোডাক্ট খুঁজতেছে। দুইটার কাস্টমার বেস সেম না। এই কাস্টমার বেসটা, বিক্রয়ের কাস্টমার বেসটাকে কোনো কিছু বেচা অনেক অনেক কঠিন কাজ। তো আমি বলবো এই জিনিস
করে অনলাইনে টাকা কামানোর এটা পদ্ধতি না। তো এই জিনিস না করাই ভালো হবে। তৃতীয় পদ্ধতি ইউজিসি এডিট, পার্সোনাল ফেভারিট। যেহেতু আমি আগে একজন ভিডিও এডিটর ছিলাম, আমার কাছে ভিডিও এডিট রিলেটেড যে ইন্ডাস্ট্রি আছে, যা যা করা যায় সবকিছু কেমন যেন একটু আপন আপন লাগে। তাই আজকে আমি আপনাদেরকে যেটা নিয়ে বলবো, ইউজিসি এডিট। ইউজিসি মানে হচ্ছে কি ইউজার জেনারেটেড কন্টেন্ট। ইউজিসি নিয়ে আপনাদের সাথে কথা একটু পরে বলি, আগে আপনাদের সাথে আমি কথা বলি যে আপনারা ভুল কোথায় করছেন। আপনারা যখন এই যে টিকটক, রিলস এইসব এডিটিং সার্ভিস পিচ করতে যাচ্ছেন, আপনারা কি করছেন জানেন? আপনারা আমার মতো ক্রিয়েটারদের কাছে আসছেন। আমার মতো যারা অন্যান্য ক্রিয়েটার আছে তাদের ইমেইলে, ইনস্টাগ্রামে, ফেসবুকে এরকম হাজার হাজার মেসেজ আছে এডিটারদের জন্য। তাহলে কি হচ্ছে, আপনাদের কম্পিটিশনটা অনেক বেড়ে যাচ্ছে। এই কম্পিটিশনে ফাইট করে এডিটার হিসেবে সিলেক্ট হওয়া কিন্তু খুবই টাফ। কিন্তু আপনারা যে জিনিসটা করছেন না সেটা হচ্ছে কি ইউজিসি এডিট। ইউজিসি এডিট করার জন্য আপনাদের যেটা করা লাগবে, আপনাদের ই কমার্স ব্র্যান্ডের কাছে যাওয়া লাগবে। ই কমার্স ওয়েবসাইটসরা কিন্তু এখন টিকটক, রিলস এইসব জায়গায় ইউজিসি এডিট করছে। ইউজিসি এডিট হচ্ছে গিয়ে খুবই ন্যাচারালি টিকটক ফরম্যাটে যে মার্কেটিংগুলো করে মানুষজন। এই যে এক্সাম্পল যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইউজিসি এডিটের এক্সাম্পলস। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ই কমার্স ব্র্যান্ড এখন ফোকাস করছে জাস্ট ইউজিসি এডিটের জন্য। তাই আপনারা চেষ্টা করেন এইসব ইউজিসি এডিট করার। মজার কথা, আমি এমন এমন মানুষ দেখেছি তারা মোবাইল ফোনে ক্যাপকাট সফটওয়্যারটা ইউজ করে হাজার হাজার ডলার কামাই করে ফেলছে ইউজিসি এডিট করে। কারণ কি, ইউজিসি এডিট কিন্তু করা তেমন কমপ্লিকেটেড কিছু না। নর্মাল ক্রিয়েটারদের এডিট থেকে এটা খুবই বেশি সিম্পল আর হচ্ছে ইজিয়ার টু ডু, রাইট? আপনারা যদি জাস্ট ই কমার্স ব্র্যান্ডের কাছে যে ইউজিসি এডিটের সার্ভিসটা পিচ করেন, আমার কাছে মনে হয় আপনাদের সাকসেস রেট ক্রিয়েটারদের সাথে এডিট করার চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। এইটা নিয়ে আমি খুব কনস্ট্রাকটিভ মতামত এই জন্য দিতে পারছি না, কারণ এই ব্যাপারে নীল ওর যেহেতু ভিডিও এডিটিং নিয়ে কাজকর্ম বেশি, সো ওর এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি এই জায়গায়। তো ওর যদি মনে হয় এটা কাজ করবে, আমি এক্সপার্টের ওপিনিয়ন নেওয়া বিশ্বাসী, তো আমার ধারণা ওর যদি মনে হয় কাজ করবে তাহলে হয়তো কাজ করবে। একদম সহজ করে ও যেটা বোঝাইতে চাইছে সেটা হলো, আপনি ই কমার্স ব্র্যান্ডের কাছে যাবেন, যে বলবেন যে ভাই আপনার প্রোডাক্টটা আমাকে দেন, আমাকে কিছু টাকা দেন, আমি একটা টিকটক বানাবো এই প্রোডাক্টটা নিয়ে, প্রোডাক্টটা আনবক্সিং করবো, তারপর এটার উপর একটা টিকটক বানাবো, টিকটকটা আপনি ইউজ করেন আপনার যেভাবে ইচ্ছা, বা রিলটা আপনি ইউজ করেন আপনার যেভাবে ইচ্ছা। ওটাকে ইউজার জেনারেটেড কন্টেন্ট বলে, কারণ আমি বিইং অ্যান ইউজার ওইটা প্রোডাক্টটা ইউজ করে একটা কন্টেন্ট জেনারেট করে ওনাকে দিচ্ছি ইউজিসি। এই জিনিস ইন্টারন্যাশনালি অনেক চলতেছে, কথা সত্য। ইন্টারন্যাশনালি অনেক মানুষ অনেক ভালো করতেছে, বাট ইন্টারন্যাশনালি ওরা ভালো করতে পারতেছে খুব সহজে, কারণ ওদেরকে প্রোডাক্ট ডেলিভার করা অনেক সহজ। আপনি মনে করেন বাংলাদেশ থেকে ঠিক করলেন আপনি একজন ইউজিসি ক্রিয়েটর হবেন, আপনি ই কমার্স ব্র্যান্ডদের সাথে যোগাযোগ করা শুরু করলেন। ই কমার্স ব্র্যান্ডরা আপনাকে যদি প্রোডাক্ট পাঠাইতে চায়, পাঠাইতে 45 দিন লাগবে, তাও অনেক প্রোডাক্ট আসবে না। সো ওইখানে একটা লজিস্টিক্যাল হ্যাপা তৈরি হবে। আপনি যদি বাংলাদেশি ব্র্যান্ডের কাছে যান তাহলে অনেকাংশে কাজ করবে, হয়তো যেভাবে নীল বললো ওইভাবে যদি করার চেষ্টা করি আমরা। বাট এটার ফ্লিপ সাইডটা হলো, বাংলাদেশি ব্র্যান্ডের জন্য ডিরেক্ট ইনফ্লুয়েন্সারদের রিচ আউট করাটা এমনিতেই অনেক সহজ। আমি যদি আজকে একটা ই কমার্স বা এফ কমার্স ব্র্যান্ড শুরু করি বাংলাদেশে, এবং আমি যদি চাই কালকে 500 ইনফ্লুয়েন্সার আমার প্রোডাক্টটা নিয়ে কথা বলবে, আমি জাস্ট হাইপ স্কাউট টাইপ কোথাও যাব বা কোনো একটা এজেন্সিকে হায়ার করবো, এবং পরশু দিন থেকে আপনি দেখবেন 500 ইনফ্লুয়েন্সার ওটা নিয়ে কথা বলতেছে। খুব একটা কঠিন কাজ না যে আমার একটা ইউজিসি এডিটর দরকার। বাট আমার ধারণা, যেহেতু ও বলতেছে এবং ওর যেহেতু এই ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স অনেক বেশি, আমার ধারণা হয়তো এটা কাজ করবে। 4 নম্বর পদ্ধতি অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং আমার মনে হয় সবাই কম বেশি জানেন। আমি যদি তাও আপনাদেরকে একটু ছোট করে বেসিক জিনিসটা বলি অ্যাফিলিয়েট মার্কেটিং এর, তাহলে দেখেন আমি যে শার্টটা পরে আছি, ধরেন যে শার্টের ব্র্যান্ড সে যদি আমাকে বলে যে শার্টটার আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটার হতে চাই, তাহলে তারা আমাকে একটা কমিশন দিবে। ধরেন আমি আপনাদেরকে যদি বলি এখন, এই যে আপনারা সবাই আমার শার্টটা যদি ভালো লাগে শার্টটা কিনেন এই ধরেন এই লিঙ্ক থেকে, তাহলে কি হবে, আপনার যদি আমার টি শার্টটা ভালো লাগে, এটা ম্যাড কফিতে আপনারা পাবেন, madcoffee.com অথবা ম্যাড কফির ফেসবুক পেজে। ম্যাড কফি আমাদের নিজেদের কোম্পানি, সো আমি এটা কোনো অ্যাফিলিয়েট লিঙ্কিং না, আপনার ওখান থেকে কিনলে এমনিতেই আমি প্রফিট পাবো। তাহলে কি হবে, শার্টের যে কোম্পানি তারা যদি এখান থেকে 100 টাকায় শার্টটা বিক্রি করতে পারে, তাহলে তাদের কোনো সমস্যা হবে না আমাকে 20 টাকা দিতে এই শার্টটা তাদের হয়ে বিক্রি করে দেওয়ার জন্য। এই যে কমিশনটা পাচ্ছি 20 টাকা, সেটাই হচ্ছে যে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইনকাম। এই অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আসলে আপনার কি লাগবে, আপনার একটা অডিয়েন্স বেস লাগবে। এই যে ধরেন আপনি যদি শার্টটা কিনেন, শার্টটা কিভাবে কিনছেন, আমার ভিডিও দেখে কিনছেন। তো আপনার কিরকম ভিডিও আছে, আপনার কি ভিডিওকে দেখছে, আপনার কিরকম কোনো একটা কমিউনিটি আছে। আপনার যদি এরকম কোনো কমিউনিটি না থাকে, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। তাই আজকে আপনাদের জন্য আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর হালকা একটু ব্রেকডাউন করব। অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা করতে পারেন দুই ভাবে, একটা হচ্ছে কি যদি নিজে কন্টেন্ট ক্রিয়েট করেন, আর একটা হচ্ছে যদি একটা কমিউনিটি ক্রিয়েট করেন। এখন আমরা যদি বলি আসলে আপনি কমিউনিটি কিভাবে ক্রিয়েট করবেন, কমিউনিটি কিন্তু আপনি ডিসকর্ডে, ফেসবুকে, রেডিটে, টুইটারে অনেক কিছু নিয়ে করতে পারেন। ধরেন আপনার হ্যারি পটার নিয়ে খুবই আগ্রহ, আপনার হ্যারি পটার খুবই ভালো লাগে, আপনি কি করতে পারেন,
আপনি একটা ফেসবুকে গ্রুপ খুলে ফেলতে পারেন হ্যারি পটার নিয়ে, বা আপনি রেডিটে যে একটা সাব রেডিট খুলতে পারেন হ্যারি পটার ফ্যান্সদের জন্য না। তাহলে কি হবে, আপনার একটা কমিউনিটি হবে যারা এই হ্যারি পটার নিয়ে ইনথুজিয়াস্ট। এরপর আপনারা কি করতে পারেন, হ্যারি পটারের যারা বই বিক্রি করে বা হ্যারি পটারের জামা কাপড় মার্চেন্ডাইজ বিক্রি করে বা হচ্ছে হ্যারি পটারের যে কোনো কালেক্টেবল আইটেমস বিক্রি করে, সেই সব ব্র্যান্ডের কাছে যে বলতে পারেন আপনাকে যেন তারা অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে গ্র্যান্ট করে। এরপর আপনি কি করতে পারবেন, আপনার যে কমিউনিটিটা আছে এই কমিউনিটির কাছে যে আপনি এই প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করতে পারেন। দেখেন, আপনার নিজের প্রোডাক্ট বানানোর বা এটা ম্যানুফ্যাকচার করার কোনো হ্যাসেল নেই, আরেকজন ম্যানুফ্যাকচার করবে, আরেকজন এটা ডেলিভারি করবে, আপনার কোনো প্যারাই নেই। আপনি জাস্ট অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে ওই ব্র্যান্ডের প্রোডাক্টটা আপনার অডিয়েন্সের কাছে আগে দিচ্ছেন। এরপরে যারা সেটা কিনবে সেখান থেকে আপনি একটা কমিশন পাচ্ছেন। ভালো আইডিয়া। এবং অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ট্রু অ্যান্ড টেস্টেড পদ্ধতি অনলাইনে আয় করার। অনেক মানুষ কোটি কোটি টাকা আয় করছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে বিভিন্নভাবে। ও যেভাবে বললো খুবই সুন্দর আইডিয়া, কমিউনিটি বিল্ড করে অথবা কন্টেন্ট বিল্ড করে এটা করা পসিবল। এবং দুইভাবেই আমি অনেক মানুষকে অনেক ভালো করতে দেখেছি। সো কোনো দিক থেকেই কোনো মানে খুবই ভালো আইডিয়া। অনলাইনে টাকা আয় করার সাজেশন যারা চায় তাদের অনেকেই আমি বলি যে যদি আপনারা একটা কমিউনিটি বানাতে পারেন অথবা আপনি যদি আপনার একটা এক্সিস্টিং অডিয়েন্স বানাইতে পারেন, পরে আপনি চিন্তা করেন আপনি ইনকাম কিভাবে করবেন। আপনি আপাতত আপনার অডিয়েন্স বানানোর দিকে ফোকাস করেন বা কমিউনিটি বানানোর দিকে ফোকাস করেন। সাধারণত দে গো হ্যান্ড ইন হ্যান্ড। আপনি যখন অডিয়েন্স বানাচ্ছেন অলরেডি কমিউনিটি হয়ে যায়। মনে করেন আমার কথা, আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার তো টুইটারে কোনো কমিউনিটি নেই, ফেসবুকে কোনো গ্রুপ নাই, আমার রেডিটে কোনো সাবরেডিট নাই, বাট তারপরেও কিন্তু আমার একটা কমিউনিটির মতো আছে। তার কারণ আমার পরের ভিডিওটাই হলো আমার মেসেজ। তো ওই ভিডিওটা যারা দেখবে তারাই আমার কমিউনিটির অংশ হয়ে যাবে। তাদেরকে আমি যা ইচ্ছা বলতে পারবো অ্যাজ আ ইন দ্য ফর্ম অফ আ ভিডিও বলা সম্ভব। সো কমিউনিটি যে কন্টেন্ট থেকে আলাদা এরকম না, আপনার কন্টেন্টটাই আপনার কমিউনিটি হয়ে যেতে পারে। তো খুবই ভালো আইডিয়া। এই আইডিয়ার উপর আর বলার কিছু নেই, কারণ নীল খুব সুন্দর করে এক্সপ্লেইন করছে। আপনার যদি অনলাইনে টাকা আয় করার ইচ্ছা থাকে, কমিউনিটি বানানো এবং কন্টেন্ট বানানো দুইটাই খুব ভালো কাজ করবে। আপাতত অনেক লং টার্মে ভাবার দরকার নাই যে এই কমিউনিটি থেকে ইনকাম কিভাবে হবে বা এই কন্টেন্ট থেকে ইনকাম কিভাবে হবে। যখন আপনার একটা বিগ এনাফ অডিয়েন্স হয়ে যাবে, অপরচুনিটি আপনার কাছে আসবে, আপনার কষ্ট করে অপরচুনিটির কাছে যেতে হবে না। সো এফিলিয়েট হবে তখন না, অ্যাড হবে না, স্পন্সরশিপ হবে, ওগুলো নিয়ে এখন ভাবার দরকার নেই। চল 5 নম্বরটা দেখি। 5 নম্বর পদ্ধতি অ্যাপয়েন্টমেন্ট সেটার। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড, কারণ এই জিনিসটা সচরাচর আপনাদের সবাইকে বলে না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি কাউকে সাজেস্ট করবো না ক্যারিয়ার হিসেবে এটাকে নেওয়া। কারণ আপনি যদি সেলসে অনেক তুখর হন, আপনার যদি মানুষজনকে কনভিন্স করার পাওয়ার খুব ভালো থাকে, তাহলে সেটা হয়তো আপনি পোটেনশিয়ালি ফিউচারের জন্য কনসিডার করতে পারেন। বাট পার্সোনালি আমি যদি আপনার জায়গায় থাকতাম, আমি ফিউচারের জন্য কখনো এটা ফুল টাইম হিসেবে নিতাম না, সাইড ইনকাম হিসাবে, বা আপনি যখন ক্যারিয়ার শুরু করছেন ওই হিসাবে ইট উড বি আ ভেরি গুড অপশন ফর ইউ। আসলে অ্যাপয়েন্টমেন্ট সেটার কি করে, আপনি যদি লিড ভালো জেনারেট করতে পারেন বা আপনি যদি মানুষের সাথে কথা বলতে খুব ভালো পারেন, তাহলে এই জিনিসটা আপনার করা উচিত। অ্যাপয়েন্টমেন্ট সেটারের কাজ হচ্ছে কি, তার একটি বিজনেস এবং কাস্টমারের মাঝখানে একটা ব্রিজ হয়ে দাঁড়ায়। যেমন ধরেন আমার একটি এজেন্সি আছে এমজেড মিডিয়া নামের, আমরা এখানে ভিডিও এডিটিং সার্ভিস প্রোভাইড করে থাকি। এখানে যদি একজন অ্যাপয়েন্টমেন্ট সেটার এসে আমাকে বলে যে নীল তোমার এজেন্সির আমি ক্লায়েন্ট আরো বাড়ায় দিব, আমি তোমার অ্যাপয়েন্টমেন্ট সেটার হিসেবে কাজ করতে চাই, আমি অবশ্যই তাকে কনসিডার করবো, রাইট? তো আপনারা কি করবেন, আপনারা এরকম এজেন্সিদের কাছে যাবেন বা বিজনেসদের কাছে যাবেন, যে বলবেন যে তাদের হয়ে আপনারা ক্লায়েন্ট এনে দেওয়ার চেষ্টা করবেন। কিভাবে চেষ্টা করবেন, আপনারা এরকম লিড জেনারেট করবেন, লিড জেনারেট করার পরে সেই ক্লায়েন্টদের কাছে আউটরিচ করবেন। বা আপনারা যদি চান যে না আমি এরকম ডিজিটাল বেস এজেন্সি বেস কাজ করতে চাই না, তাহলে অ্যাপয়েন্টমেন্ট সেটার হিসেবে আমি কি করতে পারি, আপনারা কিন্তু ফিজিক্যাল বিজনেসদের জন্য এসব করতে পারেন। এই ফিজিক্যাল বিজনেস দিয়ে কিভাবে ক্লায়েন্ট আনবেন সেটারও ধরেন আপনাদেরকে একটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আপনারা গুগল ম্যাপে যাবেন, গুগল ম্যাপে যে ধরেন ইউএসএ এর ফ্লোরিডা, এই স্টেটটাকে আমরা ধরে নিলাম, ফ্লোরিডা স্টেটে যে আমরা খুঁজবো আমাদের ক্লায়েন্ট, প্রথমত ধরেন সার্চ দিবেন এখানকার প্লাম্বিং কোম্পানি কোনটা ভালো আছে। প্লাম্বিং কোম্পানির মতো অনেক ইন্ডাস্ট্রি হতে পারে, ধরেন রুফিং ইন্ডাস্ট্রি, প্লাম্বিং ইন্ডাস্ট্রি, ডেন্টিস্ট। ফর দিস এক্সাম্পল ধরে নিচ্ছে প্লাম্বিং ইন্ডাস্ট্রি। এরকম একটা প্লাম্বিং কোম্পানির কাছে যে তাদের ইমেল নিবেন বা হচ্ছে সোশ্যাল হ্যান্ডেলস, কন্ট্যাক্ট ডিটেলস যেটাই আর কি পান, সেটা নিয়ে তাদেরকে আপনি মেসেজ পাঠাবেন যে দেখেন আপনাদের প্লাম্বিং বিজনেসের আমি আরো ক্লায়েন্ট এনে দিব বা কাস্টমার এনে দিব। তাদের কিন্তু এটাতে কোনো প্যারা নাই, আপনি যদি তাদের জন্য কাস্টমার এনে দিতে পারেন তাহলে এটা তাদের খুশি হবে। এরপর আপনারা কি করবেন, যখন এই বিজনেসের সাথে আপনাদের একটা চুক্তি হয়ে যাবে, ওই এরিয়ার ভিতরে তাদের যে ওই এরিয়াতে যেখানে তারা সার্ভিস প্রোভাইড করে, সেখানে ধরেন যত চার্চ আছে, বড় বড় বিজনেস আছে, সবকিছু গুগল ম্যাপে বের করবেন। বের করে এরকম 10টা 20টা 50টা 100টা যখন কোম্পানি বা চার্চের নাম লিস্ট করে ফেলবেন, এরপর সেখান থেকে তাদের কন্ট্যাক্ট ডিটেলস নেবেন, এরপর তাদের ইমেল নিয়ে, এরপর হচ্ছে যদি আপনাদের ফোনে কথা বলার যদি কোনো সার্ভিসেস থাকে, যেভাবে হোক তাদের রিচ আউট করা ট্রাই করবেন। রিচ আউট করার পর তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের কি কোনো প্লাম্বিং নিডস আছে নাকি। তাদের যদি প্লাম্বিং নিডস থাকে তাহলে ওই তাদের সাথে ওই যে ক্লায়েন্ট
ক্লায়েন্টদের প্লাম্বিং নিডস লাগবে, তাদের সাথে এই প্লাম্বিং কোম্পানির আপনি একটা কানেকশন তৈরি করে দিবেন। তাহলে কি হবে, প্লাম্বিং কোম্পানি আপনাকে কিছু টাকা ইনসেন্টিভ হিসেবে বা কমিশন হিসেবে দিবে। এখানে কিন্তু কম কমিশন না, এরকম প্লাম্বিং ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রি ইউএসএতে কিন্তু খুবই হ্যান্ডসাম অ্যামাউন্টে টাকা দেয়। আপনার যদি 20% কমিশনও দেয়, তা আমার মনে হয় আপনারা যদি 2-3টা ক্লায়েন্টও ক্লোজ করে ফেলতে পারেন, 1,50,000 টাকা ক্রস করা মাসে কোনো প্যারাই হবে না আপনার জন্য। এই জিনিসগুলা অনেক সিম্পল না, বাট এট দ্য সেম টাইম আমি মনে করি অনেক টাফও না। কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিস যেটা আসলে কম্পিটিশন অনেক বেশি নাই। আর আপনারা যদি এটা পুরো সেলস মাইন্ডসেটটা ঠিক করে রাখতে পারেন, আর যদি আপনারা কনফিডেন্ট থাকেন, আপনারা মানুষজনকে পটাতে পারবেন, কনভিন্স করতে পারবেন, তাহলে আমার মনে হয় এটা আপনার জন্য খুবই ভালো একটি অপশন হবে। ওকে, সো এগেইন আই লাইক ইট। তেমন কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। একটা লাইনের সাথে আমি একমত না যে এটা খুব একটা কঠিন না, এটা খুবই কঠিন একটা কাজ, সেলস দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা, বাট ওইটা ছাড়া আর কোনো সমস্যা নেই এটাই। সো হ্যাঁ, দুনিয়ার যে কোনো এজেন্সি বা দুনিয়ার যে কোনো কোম্পানি, যদি আপনি ওই কোম্পানিতে যে বলেন যে ভাই আমি আপনার জন্য আরো কিছু কাস্টমার এনে দিব, আপনার আমাকে এখন কোনো টাকা দিতে হবে না, আমি যখন কাস্টমার এনে দিব ওই কাস্টমার আপনাকে যত টাকা দিবে তার 10% আমাকে দিয়েন, দুনিয়ায় এমন কোনো কোম্পানি নাই যে বলবে না দিব না, অলমোস্ট সবাই দিবে। এবং হ্যাঁ, দিস ওয়ার্কস। জাস্ট এইটার জন্য আপনার যে পরিমাণ এফোর্ট দিতে হবে ওটা খুব কষ্টকর একটা কাজ, কারণ সেলস, মার্কেটিং সেলসের থেকে অনেক সহজ। সেলস আমার মতে, আমি এখন পর্যন্ত যত স্কিলের সংস্পর্শে এসেছি আমার জীবনে, সেলস আমার মতে সবচেয়ে কঠিন স্কিলগুলোর একটা। কারণ সেলস ভালো হওয়ার জন্য, মানে আপনার সেলসটা ক্লিক করার জন্য অনেক কিছু মিলতে হয়। আপনার ওই ইন্ডাস্ট্রির ব্যাপারে নলেজ থাকতে হয়, আপনার খুব ভালো অ্যাজ আ স্পোক্স পার্সন খুব ভালো পারফর্ম করতে পারতে হয়, কনভিন্সিং পাওয়ার ভালো লাগে, ওই এন্ডের সাথে প্রাইসিং ম্যাচ করা লাগে, কম্পিটিটর যারা আছে তাদের থেকেও আপনার ভালো করতে হচ্ছে, কারণ সবাই পিচ করার চেষ্টা করতেছে। সো ওরকম অনেকগুলো কম্পোনেন্ট মিলতে হয়, বাট ওগুলো যদি মিলে, আই ডেফিনেটলি থিঙ্ক এই আইডিয়া, মাসে 1 লাখ তো দূরের কথা, মাসে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, আই ডোন্ট থিঙ্ক কোনো লিমিট আছে, যত ইচ্ছা আয় করা সম্ভব যদি কেউ ভালো সেলসের হয়। সো হ্যাঁ, দিস ওয়ার্কস। ওই যদি আপনারা কিছু সময় ধরে শিখেন, শেখার পরে সেটা যদি আপনারা প্র্যাকটিস করেন ফর আ ফিউ মান্থস, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদেরকে আটকাতে পারবে না। মাসে 50,000, 1 লাখ টাকা এখন যদি আপনার কাছে মনে হয় আসলে আপনার ধরাছোঁয়ার বাইরে বা খুবই কঠিন কোনো কিছু, কিন্তু আপনারা যে কিছুটা সময়টা ইনভেস্ট করবেন, শিখবেন, আপনার আশেপাশে এই ভিডিওটা যদি 100 জন মানুষ দেখে, 90% মানুষই সেটা করবে না। আপনি সেই 10% মানুষের মধ্যে হন। 90% না, 99.9% মানুষ কিছু করবে না। এটা একটা রুল যে আমরা যখন ইনফরমেশন কনজিউম করি, যে কোনো ফর্মের ইনফরমেশন, আপনি বই পড়েন, আপনি ক্লাস করছেন, আপনি কোনো একটা কোর্স করছেন, কোনো একটা ভিডিও দেখছেন, যা মন চায় আপনি করছেন, 99% মানুষ ওটা দেখার পরে আসলে কিছু করে না। বাকি যে 1% আছে, ওই 1%-এর মধ্যেও 67 না 68% জানি 1 থেকে 2 দিন করার পরে আর করে না। তো 0.001%-এর মতো একটা মানুষ হলো আসলে কিছু একটা করে ওই ইনফরমেশনটা নিয়ে। হন, আপনি সেটা প্র্যাকটিস করেন, এই ভিডিওটার পরেই আপনি যে কোনো একটি 5টা ফিল্ডের মধ্যে কাজ করা শুরু করে দেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আটকাতে পারবে না। মাসে 50,000, 1 লাখ টাকা কেন, এর চেয়ে অনেক বেশি আপনি কামাতে পারবেন। ওকে, সুন্দর ভিডিও। সো আমি আমার মতামত দিলাম এই ভিডিওগুলোর উপরে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনারা অবশ্যই নীলের চ্যানেলে যে সাবস্ক্রাইব করবেন, কারণ মেইনলি আসলে ওর ভিডিওর উপরেই আমি কমেন্টারি দিলাম। তো মেইন কাজ আসলে ও করছে, আমি করি নাই। আর যদি আপনাদের এরকম রিয়াকশন ভিডিওস ভালো লাগে, আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো এরকম আরো রিয়াকশন ভিডিও বানাতে। আপনারা শুধু কমেন্টে না জানায় যদি আপনারা আমাকে এটাও বলে দেন যে কোন ভিডিওর উপরে রিয়াকশন ভিডিও বানাইলে ভালো হয়, কারণ আমি যেহেতু অনেক বেশি ভিডিও কনজিউম করি না, তো আমার পক্ষে এরকম ভিডিও খুঁজে বাইর করা কষ্টকর। সো নীল যদি আমাদের স্টুডেন্ট না হইতো বা হঠাৎ করে এত ব্লো আপ না করতো, আমি টেরও পাইতাম না। তো আপনারা যদি আমাকে কমেন্টে জানান এবং একই সাথে আপনারা যদি আমাকে লিঙ্ক দিয়ে দেন, তাহলে আমার জন্য খুঁজে বের করতে ইজি হবে। ভালো থাকেন সবাই, আশা করি আপনাদের সাথে আমার পরের ভিডিওতে দেখা হবে একটা প্রপার ব্যাকগ্রাউন্ডে। আমার এরকম ডাইনিং স্পেস থেকে ভিডিও করতে হবে না, আমি এখন উপরে যেয়ে লাইট টাইট বসানোর কাজ করবো। তারা